20 মিনিট যাবৎ আবরারের সামনে বসে আছে আরশি। আর আবরার গালে হাত রেখে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। শুধু তাকানোতেই থেমে নেই আবরার, মাঝে মাঝে মিটমিট করে হাসছে সে। আরশি স্বেচ্ছায় আবরারের সামনে বসে আছে বললে ভুল হবে। আবরার আরশির এক হাত শক্ত করে ধরে নিজের সামনে বসিয়ে রেখেছে। আরশি বেশ কয়েকবার ছাড়ানোর চেষ্টা করেছে কিন্তু ছাড়েনি আবরার, বরং হাতের বাঁধন আরও শক্ত হয়েছে। সেই যে কোলে করে এনে নিজের সামনে বসিয়েছে আর ছাড়ার নাম নেই। কি এত দেখছে কে জানে। আবরারের কোনো হেলদোল না দেখে বিরক্ত হল আরশি। এভাবে কেউ তাকিয়ে থাকলে কেমনটা লাগে। ভীষণ অস্বস্তি হচ্ছে তার। আবরারের এমন দৃষ্টি আর নিতে পারল না আরশি। চোখ মুখ কুঁচকে বলল, সমস্যা কি? মাথার কয়টা তার ছিঁড়েছে আপনার? এভাবে অসভ্য লুচু লোকের মতো তাকিয়ে আছেন কেন? হাত ছাড়ুন, আমার অস্বস্তি হচ্ছে। ঠোঁট বাঁকিয়ে হাসল আবরার। বলল, বউ এত সুন্দর করে সেজেগুজে বসে থাকবে আর জামাই তাকাবে না, এটা কি হয়? তোমার ভাগ্য ভীষণ 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 ভালো মিসেস অদ্ভুত চোখওয়ালি। আবরারের এতগুলো ভীষণ ভালো শুনে চোখ ছোট ছোট করে তাকালো আরশি। মুখ বিকৃত করে বলল, তা আমার ভাগ্য এতটা ভালো হওয়ার কারণটা কি শুনি। লাজুক হাসি দিল আবরার, যেন আরশি অনেক লজ্জার কিছু জিজ্ঞাসা করেছে। সন্দেহের চোখে তাকালো আরশি। এই লোকের হাবভাব সে বুঝে না। আরশির মনে হয় এই লোকের মাথার কয়েকটা তার সত্যিই ছিঁড়া আছে, না হলে হুটহাট এমন আচরণ করে কেন। আরশির ভাবনার মাঝে মুখ খুলল আবরার। লাজুক কণ্ঠে বলল, আমার মতো একটা অতিমাত্রায় ভদ্র বর পেয়েছ। এই জন্যই তো তোমার ভাগ্য ভীষণ 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 ভালো। চোখ বড় বড় করে তাকালো আরশি। মুখটা হা হয়ে গেল তার। কোনোরকমে হা করা মুখ বন্ধ করল সে। মুখ বাঁকিয়ে বলল, এটাও আমাকে মানতে হবে? মানে আপনার চরম লেভেলের অসভ্য, অভদ্র, লুচু, বেহায়া পুরুষ আবার অতিমাত্রায় ভদ্র? যেই সেই ভদ্র না অতিমাত্রায় ভদ্র? আরশির রিয়াকশন দেখে ভীষণ মজা পেল আবরার। মনে মনে হাসল সে, কিন্তু উপরে প্রকাশ করল না। গম্ভীর কণ্ঠে বলল, আমার জায়গায় অন্য কেউ হলে বউকে ইউরোপে দেখে কি করত জানো? কথা বলতে বলতে আরশির দিকে এগিয়ে আসলো আবরার। আবরারকে এভাবে এগিয়ে আসতে দেখে মাথা পিছিয়ে নিল আরশি। তির্যক দৃষ্টিতে তাকালো আবরারের দিকে। আবরার আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তো শুধু দেখাতেই থেমে আছি। অন্য কেউ হলে এতক্ষণে বউকে চুমু টুমু দিয়ে বসত। তাহলে বুঝো আমি কতটা ভদ্র। কিন্তু এখন যেহেতু তুমি আমাকে এত সব সুন্দর সুন্দর উপাধি দিয়েই দিল, তাহলে আমার দায়িত্ব সেই উপাধিগুলোর নাম রক্ষা করা, তাই না? আবরারের কথায় ভীত হল আরশি। দূরে সরে যাওয়ার প্রয়াস করল কিন্তু সফল হল না। তার পূর্বেই কোমর আঁকড়ে ধরল আবরার। সেকেন্ড ব্যয় না করেই আরশির অধরে অধর ডুবিয়ে দিল। থমকে গেল আরশি। হৃদস্পন্দন ও যেন থেমে গেছে তার। নড়াচড়া করার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে সে। আবরারের গভীর স্পর্শ অনুভব করতেই চোখ বন্ধ করে ফেলল আরশি। না বলা প্রিয় মানুষটার প্রথম গভীর ছোঁয়া হৃদয়ে ঝড় তুলেছে তার। কিছু সময় পর আরশির কাছ থেকে সরে আসলো আবরার। তাকিয়ে দেখল তার প্রিয়তমা নিজের অদ্ভুত সুন্দর আঁখি জোড়া মুদে রয়েছে। কোনো নড়াচড়া নেই তার, যেন জলজান্ত মূর্তি। আরশির অবস্থা দেখে নিঃশব্দে হাসল আবরার। মেয়েটাকে এভাবে হুট করে স্পর্শ করার কোনো ইচ্ছা তার ছিল না, কিন্তু কেন যেন আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না সে। মেয়েটা আবার রাগ করবে না তো ভাবল আবরার। পরক্ষণে নিজেই নিজের বিরোধিতা করে বলল, তার বউকে সে আদর করবে না তো কে করবে? তার বউটা এত কিউট, আদর না করে কি থাকা যায়?
আবরারের ইচ্ছা হল আরেকবার আরশির অধর স্পর্শ করতে, ওই অধরের মাঝে ডুব দিতে। কিন্তু নিজেকে দমিয়ে নিল সে। বলা তো যায় না যদি তার বউ একদিনে এত চাপ সইতে না পেরে অজ্ঞান টজ্ঞান হয়ে যায়। নিজের আজগুবি চিন্তা ভাবনা ত্যাগ করে আরশির মুখে আলতো করে ফু দিল আবরার। এতেই কাজ হল। ধীরে ধীরে চোখ খুলল আরশি। আবরারের মুখটা নিজের অতি নিকটে আবিষ্কার করল সে। লোকটা এখনো কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে। ঠোঁটের হাসি যেন সরছেই না। কিছু সময় আগের ঘটনা মনে পড়তেই আবরারের উপর থেকে চোখ সরিয়ে ফেলল আরশি। লজ্জায় মুখ রক্তিম বর্ণ ধারণ করল যেন। প্রিয়তমার লজ্জা মিশ্রিত মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল আবরার। ইচ্ছা হল লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিতে। ঠোঁট বাঁকিয়ে হাসল সে। আরশির সামনে থেকে উঠতে উঠতে ফিসফিস করে বলল, জীবনে প্রথমবার এত মিষ্টি জিনিস টেস্ট করলাম। এখন বারবার টেস্ট করার অপেক্ষায়। আবরারের কথা কানে যাওয়া মাত্র কান যেন জ্বলে উঠল আরশির। লজ্জায় হাঁসফাঁস করতে লাগল সে। আরশির অবস্থা দেখে আবরার আর তার সামনে দাঁড়াল না। দ্রুত পায়ে চলে গেল ফ্রেশ হতে। বলা তো যায় না অতিরিক্ত লজ্জা পেলে যদি আবার তার সামনে আসতে না চায় তখন তার কি হবে। তার তো আর ডজন খানেক বউ নেই, আছে একটামাত্র বউ। সুইট সুইট বউ। কথাগুলো ভেবে নিজের অধরে হাত বুলাল আবরার। অন্যদিকে আবরার যেতেই চোখ বন্ধ করে ফেলল আরশি। জোরে জোরে শ্বাস টানতে লাগল। আর একটু সময় আবরার সামনে থাকলে হয়তো দম আটকে যেত তার। কিছু সময় আগের ঘটনা স্মরণ হতেই দুই হাতে মুখ চেপে ধরল আরশি। মনে মনে ঠিক করে নিল আজ দুনিয়া উল্টে গেলেও রুমে আসবে না। বাইরে বসেই রাত কাটিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসলো আরশি। নিচে এসে দেখল তার শ্বশুর মশাই চোখে চশমা এঁটে কিছু একটা পড়ছেন। আরশির দিকে চোখ পড়তেই নিজের কাছে ডাকলেন তিনি। আরশিকে নিজের পাশে বসিয়ে বিভিন্ন গল্প জুড়ে দিল ন। আরশিও তাল মিলাল উনার সাথে। আবরার ফ্রেশ হয়ে এসে দেখল আরশি রুমে নেই। বুঝল আরশি পালিয়েছে। সে ভাবল কিছুক্ষণ না হয় বাইরেই থাকুক। তাতে যদি মেয়েটা স্বাভাবিক হয়। বসো এমপির বউয়ের সম্পর্কে সব খোঁজ এনেছি। নিজের বসকে উদ্দেশ্য করে কথাটা বলল সোহেল নামের একটা ছেলে। চেয়ারে পায়ের উপর পা তুলে চোখ বন্ধ করে বসেছিল বস লোকটা। সোহেলের মুখে এই কথা শুনে চোখ খুলল সে। বলল, কি কি জানতে পেরেছিস বল। সোহেল বলতে শুরু করল, নাম আরশি রহমান। পরিবারে আছে মা আর একটা বোন। বাবা নেই। মেয়েটা এতদিন নিজের পরিবার চালাত। এতটুকু বলে থেমে গেল সোহেল। বস লোকটা ভারী আওয়াজে বলল, বাপের নাম কি? বাপ মরল কি করে? সোহেল পুনরায় বলা শুরু করল, বাপের নাম আনোয়ার রহমান। 5 কি 6 বছর আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরশির বাবার নাম শুনে চমকে উঠল বস লোকটা। মুহূর্তের মাঝে সোজা হয়ে বসল সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার। কোনোরকমে কপালের ঘাম মুছে জিজ্ঞাসা করল, কি নাম বললি আবার বল। সোহেল ছেলেটা বসকে এমন করতে দেখে ঘাবড়ে গেল। দ্রুত বলল, আনোয়ার রহমান। বস লোকটা অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, সে কি সাংবাদিক ছিল? সোহেল ছেলেটা অবাক কণ্ঠে বলল, জি বস। কিন্তু আপনি কি করে জানলেন? বস লোকটা রাগী কণ্ঠে বলল, সেটা তোকে অবশ্যই বলবো না। যা এখান থেকে। আমি একা থাকতে চাই। সোহেল ভয় পেয়ে দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। সোহেল যেতেই লোকটা উঠে দাঁড়াল। রুমজুড়ে পায়চারি করতে লাগল সে। মনের মাঝে ভয় জাগল কোথাও অতীত সামনে না চলে আসে। পরক্ষণেই নিজেকে অভয় দিল সে। দাঁতে দাঁত চেপে বলল,
সবাইকে শেষ করে দিব। আমার রাস্তায় যে আসবে সবাইকে মরতে হবে। কেউ ছাড় পাবে না, কেউ না। রাত্রি 10টা। আরশি এখনো রুমে ফেরেনি দেখে কপালে ভাঁজ পড়ল আবরারের। এতক্ষণ অফিসের কিছু ফাইল চেক করছিল সে। ভেবেছিল আরশি বোধহয় চলে আসবে কিছুক্ষণ পর। কিন্তু মেয়েটা গেল তো গেল আর রুমে আসলো না। একটা চুমুই তো খেয়েছে আর তো কিছু করেনি, তাই বলে এত লজ্জা। আরও 2-4টা চুমু খেলে বোধহয় এই মেয়েকে খুঁজেই পাওয়া যাবে না। ভীষণ বিরক্ত বোধ করল আবরার। চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, জামাই বাসায় আছে, কোথায় সারাক্ষণ জামাইয়ের আশেপাশে থাকবে, জামাইয়ের সাথে 2-4টা রোমান্টিক কথা বলবে, একটু রোমাঞ্চ করবে, তা না উনি কোথায় গিয়ে লুকিয়ে বসে আছেন। হায়, কেমন বউ পেলাম আমি। একটা চুমু দিয়েছি বলে বউ আমার 2-3 ঘন্টা ধরে রুমে আসে না। না, এমন হলে তো চলবে না। আমার বউ হবে আমার মতো রোমান্টিক, তা না একটা চুমু দিয়েছি বলে সে পালিয়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে বউকে রোমান্টিক বানানোর দায়িত্বটা আমাকেই নিতে হবে। আবরারের আকাশ পাতাল ভাবনার মাঝে একজন সার্ভেন্ট দরজা নক করে জানিয়ে গেল ডিনারের জন্য ডাকা হয়েছে তাকে। 1 সেকেন্ড ও অপেক্ষা করল না আবরার। দ্রুত রুম থেকে বেরিয়ে নিচে চলে আসল। উদ্দেশ্য একটাই, আরশি নামক রমণীকে দেখা। আবরার ডাইনিং টেবিলের কাছে এসে দেখল সেখানে শুধুমাত্র তার বাবাই বসে আছে। আব্বাস আহমেদ ছেলেকে বসতে বলে এটা ওটা জিজ্ঞাসা করতে লাগলেন। কিন্তু আবরারের মন যে এখানে নেই। তার মনটা তো পড়ে আছে আরশি নামক রমণীর কাছে। মেয়েটাকে একটু দেখার জন্য অস্থির হয়ে পড়েছে সে। আবরারকে অন্যমনস্ক হয়ে এদিক ওইদিকে তাকাতে দেখে কনুই দিয়ে খুঁচা দিল আব্বাস আহমেদ। রসিকতা করে বললেন, কি বাবা, কাকে খুঁজছ? আব্বাস আহমেদের প্রশ্নে তার দিকে তাকালো আবরার। গম্ভীর কণ্ঠে জবাব দিল, তোমার বউকে খুঁজছি। হো হো করে হেসে উঠলেন আব্বাস আহমেদ। আবরার চোখ ছোট ছোট করে তাকালো নিজের বাবাইয়ের দিকে। আব্বাস আহমেদ কোনো মতে নিজের হাসি থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, আমার বউকে না, নিজের বউকে খুঁজছ বললেই পারতে। হয় হয়, এমনটাই হয়। আবরার আবার চারিদিকে চোখ বুলাতে বুলাতে নির্বিকার কণ্ঠে বলল, জানোই যখন কাকে খুঁজছি তাহলে জিজ্ঞাসা করছ কেন? কোথায় আছে জানলে তা বলো, আর না হলে আমাকেই খুঁজতে দাও। নিরাশ হলেন আব্বাস আহমেদ। ছেলেকে একটু লজ্জা দিতে চেয়েছিলেন, কিন্তু ছেলে তার লজ্জা পেলে তো। তার ছেলেটা এত নির্লজ্জ কবে হল? তার সময় যখন তাকে এই প্রশ্ন করা হয়েছিল কি লজ্জাটাই না পেয়েছিলেন তিনি? আর তার ছেলেকে দেখো, দিব্যি এখনো বউকে খুঁজে যাচ্ছে। কোনো লাজ লজ্জা নেই। বাপ ছেলের ভাবনা আর খোঁজাখুঁজির মাঝেই হাজির হলেন মিসেস বন্যা। আরশি ও তার পিছে পিছে আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসল। আরশিকে এতক্ষণ পর দেখে অশান্ত মনটা শান্ত হল আবরারের। মনে মনে ভাবল মেয়েটা তাকে কি থেকে কি বানিয়ে দিয়েছে। কিছু সময় চোখের আড়াল হলেই মন মস্তিষ্ক অশান্ত হয়ে পড়ে। আবরার শান্ত চোখে একদৃষ্টিতে তাকিয়ে রইল আরশির দিকে। তবে তাকাচ্ছে না আরশি। সে এদিক ওদিক চোখ ঘুরাতে ব্যস্ত। আরশিকে একবারও তার দিকে না তাকাতে দেখে মনের মাঝে চাপা রাগ অনুভব করল আবরার। ইচ্ছা হল আরশিকে তার দিকে তাকাতে বাধ্য করতে। অন্যদিকে আরশি আবরারের দিকে না তাকালেও বেশ বুঝতে পারছে আবরার তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আব্বাস আহমেদ আর মিসেস বন্যার সামনেই এভাবে তাকিয়ে আছে দেখে অস্বস্তি বোধ করল আরশি। মনে মনে আবরারকে বারংবার নির্লজ্জ উপাধি দিল সে। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস বন্যা আবরারের পাশের চেয়ারের দিকে ইশারা করে গম্ভীর গলায় বললেন, যাও ওখানে গিয়ে বসো। দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। মিসেস বন্যার কথা শুনে বাঁকা চোখে আবরারের দিকে তাকালো আরশি। দেখল আবরারের চোখে মুখে স্পষ্ট রাগের আভাস। আরশি একটা ঢোক গিলে ধীর পায়ে এগিয়ে এসে আবরারের পাশের চেয়ারে বসে পড়ল।
আরশিকে নিজের পাশে বসতে দেখে শয়তানি হাসি দিল আবরার। তাকে ইগনোর করার মজা ঠিক বুঝাবে সে। মিসেস বন্যা সবার প্লেটে খাবার সার্ভ করতে লাগলেন। আরশি সেটাই দেখছিল। হুট করে টের পেল কেউ তার হাত শক্ত করে চেপে ধরেছে। দ্রুত নিজের হাতের দিকে চোখ ফেরালো আরশি। বুঝতে পারল কাজটা আবরারের। আরশি হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে আরও শক্ত করে আরশির হাত মুঠোয় পুড়ে নিল আবরার। আবরারের দিকে চোখ রাঙিয়ে তাকালো আরশি। কিন্তু আবরার পাত্তা দিল তো। সে বাঁকা হেসে মুখ অন্যদিকে ফিরিয়ে খাওয়া শুরু করল। হাত ধরে রাখার কারণে খেতে পারছে না আরশি। দাঁতে দাঁত চাপল সে। অনবরত হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল। শেষমেশ আবরার হাত ছাড়ছে না দেখে নড়াচড়া বন্ধ করে দিল আরশি। আরশিকে আর ছাড়ানোর চেষ্টা না করতে দেখে খেতে খেতেই বাঁকা চোখে তাকালো আবরার। দেখল আরশি শয়তানি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। এই হাসির মানে সাথে সাথে না বুঝলেও 2 মিনিটের মাথায় বুঝে আসলো আবরারের। আরশি সর্বশক্তি প্রয়োগ করে নিজের পা দিয়ে আবরারের পায়ে পাড়া দিয়েছে। পা যেন জ্বলে উঠল আবরারের। আবরারের হাতের মুঠ লুজ হতেই হাত উপরে তুলে নিল আরশি। বাঁকা হেসে খাওয়া শুরু করল। পায়ে বেশ ব্যথা পেলেও টু শব্দটা করল না আবরার। ফের খাওয়ায় মনোযোগ দিল। মনে মনে ঠিক করে নিল এর শাস্তি অবশ্যই সে আরশিকে দিবে। আবরারের খাওয়া শেষ হতেই সে টেবিল ছেড়ে উঠার আগে আরশির কানের কাছে ফিসফিস করে বলল, খাওয়া শেষ করা মাত্র রুমে আসবে। 1 মিনিটও যেন দেরি না হয়। না হলে তোমার কপালে দুঃখ আছে মিসেস অদ্ভুত চোখওয়ালি। বড্ড জ্বালিয়েছ আজ। সেই হিসাবটা বরাবর করা বাকি। আবরারের থ্রেট শুনে খাবার আর গলা দিয়ে নামতে চাইল না আরশির। তবুও কোনোরকমে খেল সে। আর ভাবতে লাগল কি করা যায়। আজ কিছুতেই আবরারের সামনে যাওয়া যাবে না। লোকটা নিশ্চিত পায়ে পাড়া দেওয়ার প্রতিশোধ নিবে। সে যতই বাহাদুরি করুক না কেন আবরারের সাথে শক্তিতে কখনোই পারবে না, এটা আরশি ভালোই জানে। খাওয়া শেষ করে চুপি চুপি ছাদে চলে আসলো আরশি। নিচে থাকলে মিসেস বন্যা সন্দেহ করবে বলে ছাদে চলে এসেছে সে। আজ আকাশে বেশ বড় চাঁদ উঠেছে। অসংখ্য তারার ঝিকমিক করছে। মৃদু বাতাস বইছে। পরিবেশটা মণিমুগ্ধকর মনে হল আরশির। চাঁদের আবছা আলোয় ছাদের এক কর্নারে একটা দোলনা নজরে আসলো তার। বেশ বড় দোলনা। আরশি শাড়ি খানিকটা উঁচু করে পা টিপে টিপে দোলনার দিকে এগিয়ে গেল। দোলনায় বসে মুগ্ধ চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ আরশির মনে একটা ইচ্ছা জাগল। শুয়ে শুয়ে আকাশ দেখবে সে। যখন তার নিজের বাড়ি ছিল, বাবা বেঁচে ছিল, তখন প্রায় প্রায় এমন করত সে। ছাদে পার্টি বিছিয়ে বাবা মাকে সাথে নিয়ে শুয়ে শুয়ে তারা ভরা আকাশ দেখত। আজ অনেকদিন পর সেই ইচ্ছা জাগ্রত হল আরশির মনে। কিন্তু পার্টি তো নেই। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর আরশি দোলনাতেই আধশোয়া হয়ে মুগ্ধ চোখে তারা ভরা আকাশ দেখতে লাগল। মৃদু বাতাসে দোলনা হালকা দুলছে। আকাশ দেখতে দেখতে একসময় চোখ লেগে আসলো আরশির। অন্যদিকে আরশি এখনো রুমে আসছে না দেখে রুমজুড়ে পায়চারি করতে লাগল আবরার। এতক্ষণ তেমন রাগ না হলেও এবার বেশ রাগ হচ্ছে আবরারের। মেয়েটা তার কথায় পাত্তা দিল না। তার অবাধ্য হল। আবরার আরও কিছু সময় অপেক্ষা করল। কিন্তু আরশির আসার কোনো নাম নেই দেখে এবার রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো সে। নিচে এসে কাউকে দেখল না আবরার। আব্বাস আহমেদ এবং মিসেস বন্যা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে হয়তো। উনারা বেশ দ্রুত ঘুমান। আরশিকে কোথাও না দেখে অস্থির হল আবরারের মন। সে একে একে রান্নাঘর থেকে শুরু করে সকল রুম চেক করল, কিন্তু ফলাফল শূন্য। আরশি কোথাও নেই। বাগানের কথা মাথায় আসতেই বাড়ি থেকে বেরিয়ে বাগানে আসলো আবরার। কিন্তু সেখানেও নেই আরশি। এবার মনের মাঝে ভয়ের সৃষ্টি হল আবরারের। এত রাতে কোথায় গেল মেয়েটা?
কোনো ক্ষতি হল না তো? মুহূর্তের মাঝে আবরারের চোখ রক্তিম বর্ণ ধারণ করল। মাথার চুলগুলো খামচে ধরল সে। গার্ডদের কাছে জিজ্ঞাসা করতে যাবে এমন সময় তার চোখ গেল ছাদের দিকে। 1 সেকেন্ড সময় ব্যয় না করে দৌড় দিল ছাদের দিকে। মনে মনে প্রার্থনা করতে লাগল আরশি যেন ছাদেই থাকে। ছাদে পৌঁছাতেই রাগে গা জ্বলে উঠল আবরারের। মেয়েটা তাকে কঠিন চিন্তার মাঝে ফেলে এখানে এসে দোলনায় নিশ্চিন্তে শুয়ে আছে। ধূপধাপ পা ফেলে আরশির দিকে এগোলো আবরার। উদ্দেশ্য একটাই, আরশিকে কষিয়ে একটা থাপ্পড় মারা। চুমু দিয়ে আদর করতে পারলে থাপ্পড় দিয়ে ঘাড় তেরামি ও ছুটাতে পারে সে। কিন্তু ঘুমন্ত আরশির কাছাকাছি আসার পর রাগ উধাও হয়ে গেল আবরারের। চাঁদের আবছা আলোয় আরশির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল সে। সেই চোখে এখন আর নেই কোনো রাগ, যা আছে তা হল একরাশ মুগ্ধতা। ঘুমে আচ্ছন্ন আরশি। তার লম্বা বিনুনিটা দোলনার বাইরে ঝুলছে। সামনের ছোট ছোট চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। দোলনার সামনে হাঁটু গেড়ে বসল আবরার। আলতো হাতে আরশির কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে মুগ্ধ কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার শুভ্র মায়াবিনী, আমার শুভ্র পরী। আর কত রূপে ঘায়েল করবে আমায় বলো তো? আর কি কি নাম দিব তোমায়? তুমি যে দিন দিন আমায় বদ্ধ উন্মাদে পরিণত করছো তা কি জানো? তুমি কিছু সময়ের জন্য চোখের আড়াল হলেই অস্থির হয়ে উঠছে আমার মন, মস্তিষ্ক। এই যে এত রাগ নিয়ে এসেছিলাম তোমায় শাসন করব বলে, অথচ এখন নিজের মাঝে রাগের ছিটাফোঁটাও খুঁজে পাচ্ছি না। এটা কি ঠিক হলো বলো? একদম ঠিক হয়নি কিন্তু। কথাগুলো বলেই চুপ হয়ে গেল আবরার। একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল আরশির পানে। বেশ খানিকটা সময় এভাবেই অতিবাহিত হল। আবরার যেন এক ঘোরের মাঝে ডুবে আছে। এক দমকা হাওয়া দেহে আছড়ে পড়তেই ঘোর থেকে বেরিয়ে আসলো আবরার। আলতো হেসে উঠে দাঁড়াল। যত্ন সহকারে অতি সাবধানতার সহিত কোলে তুলে নিল আরশিকে। মেয়েটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না সে, এটা বেশ বুঝতে পেরেছে আবরার। আজ আবরার, আরশির ওয়েডিং রিসেপশন। সেই উপলক্ষে সাজানো হচ্ছে আরশিকে। বেশ সময় নিয়ে আরশিকে সুন্দর করে তৈরি করে রুম থেকে বেরিয়ে গেল পার্লারের মহিলারা। আজ সম্পূর্ণ শুভ্র রঙে নিজেকে মুড়িয়ে নিয়েছে আরশি। সাদা গর্জিয়াস শাড়ির সাথে সাদা হীরার অলংকার। দীঘল কালো কেশ একপাশে সুন্দর করে বিনুনি করে রাখা। আরশি মিসেস বন্যাকে বলতে শুনেছে এই সবকিছু আবরার নিজে আরশির জন্য পছন্দ করে কিনেছে। শুভ্র রঙে কি তাকে খুব বেশি সুন্দর লাগে? প্রশ্ন জাগে আরশির মনে। প্রশ্নটা মাথায় আসতেই দর্পণে চোখ যায় আরশির। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে সে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে আরশি। পাশ থেকে বেশ কয়েকজন মেয়ে ঘিরে রেখেছে তাকে। এই মেয়েগুলোর সাথে কিছুক্ষণ আগে মিসেস বন্যা তাকে পরিচয় করিয়ে দিয়েছে। এই মেয়েগুলো আবরারের ফ্রেন্ডদের ওয়াইফ। হুট করে বিয়ে হয়ে যাওয়ায় তারা কেউ বিয়েতে উপস্থিত ছিল না, তবে আজ সবাই চলে এসেছে। মেয়েগুলো বিভিন্ন বিষয় নিয়ে এটা ওটা বলে মজা করছে আরশির সঙ্গে। কিন্তু আরশির ধ্যান এসবে নেই। সে তো নিজের শাড়ি সামলে হাঁটতে ব্যস্ত। কখন জানি সবার সামনে উষ্টা খেয়ে পড়ে। তাহলে আর মান ইজ্জত কিছুই থাকবে না। মনে মনে আবরারকে বকা দেয় আরশি। কি দরকার ছিল লোকটার শাড়ি কেনার? লেহেঙ্গা কিনলেও তো পারত। তাহলে তাকে এমন ভয়ের মাঝে থাকতে হতো না। অন্যদিকে সোফায় বসে আরশির জন্য অপেক্ষা করছে আবরার। অপেক্ষার প্রহর গুনছে নিজের শুভ্র পরীকে শুভ্র শাড়িতে দেখার। সিঁড়ির দিকে চোখ যেতেই থমকে গেল আবরার। অবশেষে তার অপেক্ষার অবসান হল। বসা থেকে দাঁড়িয়ে গেল সে। মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের শুভ্র মায়াবিনীর দিকে। কি পবিত্র, মায়াবী লাগছে মেয়েটাকে সাদা শাড়িতে। চোখের পলকটাও যেন ফেলতে ভুলে গেছে আবরার। বন্ধুদের হাসাহাসির শব্দে হুঁশ ফিরল তার।
তবুও ওদের হাসাহাসিকে পাত্তা না দিয়ে ফের আরশির দিকে নিজের দৃষ্টি তাক করল সে। দেখল আরশি স্লথের গতিতে হাঁটছে। আরশির চোখ মুখের অবস্থা আর হাঁটার গতি দেখে আবরার বুঝে ফেলল আরশির হাঁটতে সমস্যা হচ্ছে। কাল বিলম্ব না করে সে এগিয়ে গেল আরশির দিকে। আরশির কাছাকাছি গিয়ে হুট করে কোলে তুলে নিল আরশিকে। আবরারের কাজে আশেপাশের সকলে হৈ হৈ করে উঠল। হুট করে কেউ কোলে তুলে নেয়ায় চমকে উঠল আরশি। দেখল আবরার সুন্দর তাকে কোলে নিয়ে হাঁটছে। আশেপাশের কারোর দিকে কোনো ধ্যান নেই তার। আরশিকে তাকাতে দেখে চমৎকার একটা হাসি উপহার দিল আবরার। অপলক আবরারের দিকে তাকিয়ে রইল আরশি। লোকটাকে আজ বড্ড বেশি সুন্দর লাগছে। আরশি আবরারের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে চাইল কিন্তু পারল না। তার বেহায়া আখি জোড়া এক দৃষ্টিতে দেখতে লাগল না বলা প্রিয় পুরুষটাকে। এই অসভ্য নির্লজ্জ পুরুষটা তার, শুধুমাত্র তার। কথাটা ভাবতেই মন জুড়ে প্রশান্তি অনুভব করল আরশি। আরশির মনে হল সে কোনো স্বপ্ন দেখছে। যেই স্বপ্নে সে কোনো সাধারণ মেয়ে নয় বরং একজন প্রিন্সেস। আর আবরার তার প্রিন্স। আবরার সেই প্রিন্স যে নিজের প্রিন্সেসকে ভালো রাখতে সব করতে পারে, নিজের প্রিন্সেসের সব সমস্যা না বলতেই বুঝে যায়, যে নিজের প্রিন্সেসকে অনেক 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 বেশি ভালোবাসে কিন্তু তা কখনো মুখে বলে না। নিজের প্রতিটা কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে। আরশির ভাবনার মাঝে তাকে গাড়িতে বসিয়ে দিল আবরার। আজকের অনুষ্ঠান পার্টি সেন্টারে হবে। এখন তারা সেখানেই যাবে। আরশিকে বসিয়ে নিজেও তার পাশে বসল আবরার। আরশির শাড়ি ঠিকঠাক করে দিয়ে নিচু আওয়াজে বলল, শাড়ি পরে খুব সমস্যা হচ্ছে তাই না? আমি জানি তুমি শাড়ি পরে কমফোর্টেবল ফিল করো না, ঠিকমতো হাঁটতে পারো না। কিন্তু কি করব বলো? এই শাড়ি দেখার পর তোমাকে এই শাড়িতে দেখার লোভ সামলাতে পারিনি। চিন্তা করো আমি আছি তো, আমি ঠিক তোমাকে সামলে নেব। কথা শেষ করেই আরশির হাত মুঠোয় পুড়ে নিল আবরার। আরশি কোনোরকম চেষ্টা করল না হাতটা ছাড়ানোর। আজ কেন যেন কোনো প্রকার অস্বস্তি, লজ্জা তাকে ছুঁতে পারছে না। সে নীরবে তাকিয়ে রইল আবরারের পানে। রিসেপশন পার্টি শেষে আরশিদের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে আবরার আরশি। আজ রাতটা তারা আরশিদের বাড়িতেই থাকবে। এতটা সময় একটানা বসে থেকে আরশির অবস্থা নাজেহাল। তার উপর এত এত মানুষের ভিড়, তাদের চিৎকার চেঁচামেচি, ফটো সেশন সব মিলিয়ে আরশির অবস্থা খারাপ। এসবের সঙ্গে মোটেও পরিচিত নয় সে। মাথা ভার হয়ে আছে তার। ইচ্ছা করছে একটুখানি ঘুমাতে। আরশির অবস্থা যেন বুঝে গেল আবরার। কোমর আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো আরশিকে। আলতো করে মাথাটা নিজের বুকের উপর রাখল। ছাড়া পাওয়ার কোনো রকম চেষ্টা করল না আরশি। আবরারের বুকে মাথা রেখেই ব্যথাতুর চোখে আবরারের দিকে চাইল সে। আখি জোড়া লাল হয়ে আছে তার। আরশির এমন অবস্থা দেখে ভিতরে ভিতরে অস্থির হলেও বাইরে প্রকাশ করল না আবরার। আদুরে কণ্ঠে বলল, তোমাদের বাসায় যেতে অনেকটা সময় লাগবে। ততক্ষণ একটু ঘুমাও মিসেস অদ্ভুত চোখওয়ালি। ভালো লাগবে তোমার। আবরারের বুকে মুখ গুজে আলতো হাসল আরশি। আবরার প্রকাশ না করলেও আবরারের চোখে ঠিকই নিজের জন্য অস্থিরতা দেখেছে সে। লোকটা তার জন্য অস্থির হচ্ছে দেখে ভীষণ আনন্দ অনুভব করল আরশি। সে শান্তিতে আবরারের বুকে মুখ গুজে তার সাথে লেপ্টে রইল। টের পেল আবরার তার মাথা থেকে দুপাট্টা খোলার চেষ্টা করছে। পিন খুলছে হয়তো। কিছুক্ষণ পর দুপাট্টার পিন খুলতে সক্ষম হল আবরার। মাথা থেকে দুপাট্টা নামিয়ে ধীরে ধীরে আরশির মাথায় হাত বুলিয়ে দিতে লাগল সে। আরামে একরাশ ঘুম এসে হানা দিল আরশির চোখে। কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল সে। মিসেস অদ্ভুত চোখওয়ালি শুনছ? ওঠো, তোমাদের বাড়িতে চলে এসেছি। এই মেয়ে শুনছ? আরশির কপলে আলতো করে হাত ছুঁয়ে ডাকল আবরার। আবরারের নরম কণ্ঠস্বর শ্রবণ হতেই ঘুম ভাঙল আরশির। পিটপিট করে চোখ খুলে কোথায় আছে তা বোঝার চেষ্টা করল আরশি।
মনে পড়ে গেল আবরারের বুকে মাথা রেখে ঘুমানোর সময়টা। গাড়ির সামনের সিটে চোখ যেতে দেখল গার্ড, ড্রাইভার কেউ নেই। তৎক্ষণাৎ মাথা উঁচু করল সে। আবরার তার দিকেই তাকিয়ে থাকার দরুন চোখে চোখ পড়ে গেল। আরশিকে জাগতে দেখে আলতো হাসল আবরার। আরশি কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে নরম কণ্ঠে জিজ্ঞাসা করল, কেমন লাগছে এখন? আরশি মিনমিন করে জবাব দিল, ভালো। ঘুম হওয়ার কারণে এখন বেশ ভালোই লাগছে। আরশির মাথা ব্যথা, ভার ভার ভাব অনেকটাই দূর হয়েছে। এখন শুধু শাওয়ার নিয়ে 1 কাপ চা খেলেই চাঙ্গা হয়ে যাবে সে। হুট করে আরশির মনে প্রশ্ন জাগল, সে কতক্ষণ এভাবে আবরারের বুকে মাথা রেখে ঘুমিয়েছে। আবরারের কাছ থেকে কিছুটা দূরে সরে আসলো আরশি। জিজ্ঞাসা করে বসল, আচ্ছা আমি কতক্ষণ ঘুমিয়েছি? আরশির প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে হাসল আবরার। নিজের ঘড়িতে সময় দেখে বলল, 2 ঘন্টা 20 মিনিট ঘুমিয়েছ তুমি। চোখ বড় বড় করে তাকালো আরশি। মুহূর্তেই গাল জুড়ে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। এতটা সময় সে ওভাবে আবরারকে ঝাপটে ধরে ঘুমিয়েছে। আরশিকে লজ্জা পেতে দেখে বেশ মজা পেল আবরার। টিটকারি করে বলল, এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকাবে? এতক্ষণ আমার বুকে মাথা রেখে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমালে, আর এখন এভাবে তাকিয়ে আছো? তুমি কিন্তু দিন দিন ভারী নির্লজ্জ হয়ে যাচ্ছ মিসেস অদ্ভুত চোখওয়ালি। সে তো আমি বড়ই দয়াবান মানুষ, তাই তোমাকে আমার বুকে ঘুমাতে দিল। আমার পার্সোনাল বুকটাকে নিজের পার্সোনাল সম্পদ ভাবছ? নট ফেয়ার। আবরারের কথায় লজ্জা উধাও হয়ে গেল আরশির। লোকটা নিজে যা ইচ্ছা করতে পারবে, আর সে একটু বুকে মাথা রেখেছে বলে এখন খোঁচা দিচ্ছে। রাগ হল আরশির। রাগের বশেই হুট করে আবরারের দিকে এগিয়ে গেল সে। ভরকে গেল আবরার। অবাক চোখে তাকিয়ে রইল আরশির দিকে। আবরারকে আর ও অবাক করে দিয়ে আরশি আবরারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনিও আমার, আপনার বুকটাও আমার। এখানে ভাবভাবির কিছু নেই। তাই আমি যখন ইচ্ছা আপনাকে জড়িয়েও ধরব, আর যখন ইচ্ছা আপনার বুকে মাথাও রাখব। বুঝতে পেরেছেন এমপি সাহেব? আবরার চোখে মুখে অবাক ভাব বজায় রেখেই মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল সে বুঝতে পেরেছে আরশির কথা। আবরারকে ভরকে দিতে পেরে বিজয়ের হাসি হাসল আরশি। ফোনে কথা বলছে আবরার। এমন সময় কেউ শক্ত করে জড়িয়ে ধরায় চমকে উঠল সে। আরও বেশি চমকালো যখন দেখল জড়িয়ে ধরা মানুষটা আর কেউ নয় বরং আরশি। মেয়েটা তাকে সজ্ঞানে এভাবে জড়িয়ে ধরেছে, বিশ্বাস হতে চাইল না আবরারের। আজ বোধহয় তার অবাক হওয়ার দিন। মেয়েটা বারবার তাকে নিজের কাজকর্ম দ্বারা অবাক করে দিচ্ছে। ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে পড়ে কথা বলবে বলে কল কেটে দিল আবরার। বুকে উষ্ণ তরলের স্পর্শ অনুভব করতেই কেঁপে উঠল আবরারের মন। মেয়েটা কি কাঁদছে? কেন কাঁদছে? আরশি তো সহজে কাদার মতো মেয়ে নয়। তাহলে কি তাকে কেউ কষ্ট দিয়ে কিছু বলেছে? মিহি বেগম কিছু বলেছেন কি? অস্থির হল আবরারের মন মস্তিষ্ক। হাতে থাকা ফোনটা বেড়ে ছুঁড়ে আরশিকে জড়িয়ে ধরল আবরার। আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করল, আমার মিসেস অদ্ভুত চোখওয়ালির চোখে পানি কেন? কি হয়েছে আমার বউটার? আবরারের আদুরে কণ্ঠে কান্নার মাত্রা যেন আরেকটু বেড়ে গেল আরশির। আদুরে ছানার ন্যায় লেপ্টে রইল আবরারের বুকের সাথে। ফুপাতে ফুপাতে বলল, জানেন কি হয়েছে? আরশিকে সময় দিল আবরার। তার এলোমেলো চুল ঠিক করে দিতে দিতে নরম কণ্ঠে বলল, না বললে জানব কি করে? তুমিই তো বলছো না। কি হয়েছে বলো আমাকে। কেউ কিছু বলেছে? নাক টানল আরশি। কান্নার কারণে কেঁপে কেঁপে উঠছে সে। আবরারের বুকে নাক ঘষে বলল, জানেন আজ এতগুলো বছর পর আম্মু আমার সাথে কথা বলেছে, আমাকে আরও বলে ডেকেছে, আমাকে নিজের কাছে বসিয়েছে, আমি কেমন আছি তা জানতে চেয়েছে।
আমার না বিশ্বাস হচ্ছে না এসব। আমি কি কোনো স্বপ্ন দেখছি, কোনো সুন্দর স্বপ্ন? আমার স্বপ্নটা কি ঘুম ভাঙার সাথে সাথে ভেঙে যাবে? নাকি এসব সত্যি? সত্যিই কি আমার জীবনের হারিয়ে যাওয়া সুখ ফিরে আসছে? সত্যিই কি আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আগের মতো গোছালো, পরিপাটি হয়ে যাচ্ছে? উত্তেজিত হয়ে এক দমে কথাগুলো বলল আরশি। কান্নার মাত্রা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে তার। তবে আবরারের বুক থেকে এখনো মুখ তুলেনি সে। অন্যদিকে আরশির কথাগুলো শুনে আবরার বুঝল কেন আরশি কাঁদছে। মেয়েটা অতিরিক্ত আনন্দে এভাবে বাচ্চাদের মতো কাঁদছে। মুহূর্তেই সকল অস্থিরতা, চিন্তা দূর হয়ে গেল আবরারের। আরশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, তুমি স্বপ্ন দেখছ না মিসেস অদ্ভুত চোখওয়ালি। সবটা সত্যি। সৃষ্টিকর্তা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন। দুঃখ দিল সুখও দেন। সুখ দুঃখ মিলিয়েই তো আমাদের জীবনটা এত সুন্দর। নিশ্চুপ থেকেই কিছুটা সময় কেটে গেল আবরার আরশির। হুট করে আরশি ধীর আওয়াজে বলে উঠল, ধন্যবাদ এমপি সাহেব। আবরার কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন? আমার জীবনে আসার জন্য, আমাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য, আমাকে এতটা বুঝার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। কথাগুলো মনে মনেই আওড়ালো আরশি। মুখে আর বলা হল না। এত সময় বাদে মাথা তুলে আবরারের দিকে চাইল সে। একরাশ মুগ্ধতা নিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের পানে। যেন চোখ দিয়েই মনের কথা বুঝিয়ে দিতে চায় সে। মনে মনে হাজারবার সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করল আবরারকে তার জীবনে পাঠানোর জন্য। সে জানে না তার মায়ের স্বাভাবিক আচরণের পেছনে আবরারের কোনো হাত আছে কিনা, তবে এতটুকু জানে আবরার আসার পর থেকে তার জীবনের এলোমেলো জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। আরশির চোখের দিকে তাকিয়ে আরশির মনের কথাগুলো যেন বুঝে ফেলল আবরার। সেই আঁখি জোড়া তো তার কাছে স্বচ্ছ আরশি। কেন বুঝবে না সে সেই আরশির ভাষা? অধর কোণ প্রসারিত হল আবরারের। আরশির চোখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এখন থেকে তোমার চোখে অশ্রু আসলেও সেটা আনন্দের অশ্রু হবে মিসেস অদ্ভুত চোখওয়ালি। নিজের সবটা দিয়ে তোমায় আগলে রাখব, দেখে নিও। আমার ভালোবাসার চাদরে সর্বক্ষণ মুড়িয়ে রাখব। অন্যদের মতো হাতে হাত রেখে সারা জীবন পাশে থাকার, ভালোবাসার প্রতিজ্ঞা করতে পারব না, তবে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থেকে ভালোবেসে দেখিয়ে দেব। কান্নার কারণে নাক, মুখ লাল বর্ণ ধারণ করেছে আরশির। এ যেন আরশির নতুন আরেক রূপ। আর কত রূপে মেয়েটা তাকে পাগল করবে জানা নেই আবরারের। এই যে অশ্রুসিক্ত মুখে পিটপিট করে তার দিকে তাকিয়ে আছে, কি সুন্দরই না লাগছে মেয়েটাকে। আরশির গালে আলতো করে হাত ছোঁয়াল আবরার। কেঁপে উঠল আরশি। হুঁশ ফিরল তার। এতক্ষণ একটা ঘোরের মাঝে ছিল সে। কি কি করেছে ভাবতেই রক্তিম আভা ছড়িয়ে পড়ল সারা মুখশ্রী জুড়ে। আবরার আরশির অশ্রুসিক্ত লাজুক মুখশ্রীর দিকে নেশার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই নেশালো চোখে আর চোখ রাখতে পারল না আরশি। মুহূর্তেই দৃষ্টি নত হয়ে আসল তার। হুট করে আরশির ললাটে অধর স্পর্শ করাল আবরার। সর্বাঙ্গে মৃদু কম্পন অনুভব করল আরশি। পরম আবেশে চোখের পাতা বন্ধ হয়ে আসল তার। পরমুহূর্তেই নিজের আঁখি জোড়াতেও আবরারের অধরের স্পর্শ পেল আরশি। এবার আবরারের দৃষ্টি গেল আরশির মসৃণ, কোমল অধরের দিকে। আলতো করে আরশির অধরে আঙ্গুল ছোঁয়াল সে। আবরারের এমন স্পর্শে হৃদস্পন্দন দ্বিগুণ হারে বেড়ে গেল আরশির। আবরারের কাছ থেকে দূরে সরার প্রয়াস করল সে। কিন্তু সফল হল না। আবরার এক হাতে তার কোমর শক্ত করে আঁকড়ে ধরে আছে, যার ফলে সুবিধা করতে পারল না আরশি। আবরার আরশির অধরে অধর স্পর্শ করবে এমন মুহূর্তে দরজা নক করল কেউ। আবরারের কাছ থেকে ছিটকে দূরে সরে গেল আরশি। দরজার ওপাশ থেকে শোনা গেল রিফার আওয়াজ। আপু মনি, একটু বাইরে আসবে প্লিজ? দরকার ছিল। মাথা চুলকালো আবরার।
বিড়বিড় করে বলল। শ্যালিকা আর আসার সময় পেল না। রোমাঞ্চের সময়ই আসা লাগল। আবরার বিড়বিড় করে বললেও কাছাকাছি থাকায় শুনতে পেল আরশি। মিটমিট করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে আসল সে। ভাবতে লাগল এই বাড়িতে আসার পরের ঘটনা। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলো আরশি। বাড়িতে ঢুকে কোনোরকমে রিফার সাথে দুটো কথা বলেছে সে। তারপর চলে এসেছে ফ্রেশ হতে। রুমের বাইরে এসেও আবরারকে কোথাও দেখতে পেল না আরশি। রুমেও নেই, বাইরেও নেই। ভ্রু কুঁচকে আসলো তার। আবরার কোথায় চলে গেল সেটাই ভাবতে লাগল সে। আরশির ভাবনার মাঝে রিফা এসে তার হাত জড়িয়ে ধরল। নিজের হাতে থাকা কতগুলো চকলেট আরশিকে দেখিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, দেখো না আপু, মনি ভাইয়া আমার জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছে। রিফার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আলতো হাসল আরশি। গালে হাত রেখে বলল, অনেক খুশি হয়েছিস মনে হচ্ছে। রিফার ঠোঁটের হাসি আরও বিস্তৃত হল। চোখ মুখ চকচক করছে তার, যেন অনেক মূল্যবান কিছু পেয়েছে। আরশির প্রশ্নে রিফা আনন্দের সাথে বলল, খুশি মানে অনেক 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 খুশি হয়েছি। আবরার ভাইয়া অনেক ভালো। রিফার অঙ্গভঙ্গি দেখে কিছুটা শব্দ করেই হাসল আরশি। কিছু একটা মনে পড়তেই হাসি থেমে গেল তার। কপাল কুঁচকে রিফাকে জিজ্ঞাসা করল, তোর ভাইয়া কোথায়? তাকে তো দেখছি না। রিফা খুশি মনেই জবাব দিল, ভাইয়া তো মায়ের রুমে, মায়ের সাথে কথা বলছে। অবাক হল আরশি, সাথে একরাশ অভিমান ভর করল মনে। তার মা আবরারের সাথে কথা বলছে অথচ সে এসেছে জানার পরও একবারও তার খোঁজ নিল না। মুহূর্তেই মলিন হল আরশির চোখ মুখ। রিফা আনন্দে নাচতে নাচতে চলে গেল রান্না করতে। আরশি তাকিয়ে রইল তার মায়ের রুমের দিকে। এর মাঝেই ফোনে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো আবরার। এক পলক আরশির দিকে তাকিয়ে আরশির রুমে চলে গেল সে। পা টিপে টিপে মিহি বেগমের রুমের কাছে গেল আরশি। উদ্দেশ্য একবার উকি দিয়ে মাকে একটুখানি দেখা। মিহি বেগমের রুমের কাছে গিয়ে দরজা একটু ফাঁক করল আরশি। উকি দিতেই মিহি বেগমের চোখে চোখ পড়ে গেল আরশির। দ্রুত চোখ সরিয়ে নিল সে। মিহি বেগমের সামনে গেলে উনি চিল্লাচিল্লি করবেন এমনটাই ধারণা আরশির। সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ভেতর থেকে মিহি বেগম উচ্চ শব্দে বলে উঠলেন, কোথায় যাচ্ছি শারু? ভেতরে আয়। পা জোড়া থেমে গেল আরশির। চোখ বন্ধ করে ফেলল সে। মনে হল তার কান ভুল শুনেছে। আজ কতগুলো বছর পর মায়ের মুখে আরু ডাকটা শুনল সে। চোখে জল টলমল করে উঠল তার। নিজের শোনার ভুল ভেবে পুনরায় যাওয়ার জন্য পা বাড়াতেই মিহি বেগম ফের বলে উঠলেন, কি হলো শুনতে পাচ্ছিস না? রুমে আসতে বললাম তো। রুমে আয়। ভেতর থেকে বেরিয়ে আসতে চাওয়া কান্নাটা কোনোমতে গিলে পেছনে ফিরল আরশি। টলতে টলতে রুমে প্রবেশ করল সে। হাঁটার শক্তিটাও যেন হারিয়ে গেছে তার। মিহি বেগমের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মাথা নিচু করে বসল আরশি। কিছুটা সময় নীরবতায় কেটে গেল। আরশি মাথা নিচু করে রাখলেও বুঝতে পারল তার মা তাকে এক ধ্যানে দেখে যাচ্ছে। চোখ ভরে আসলো আরশির। ইচ্ছা হল অভিমানী কণ্ঠে মাকে অনেক কিছু বলতে, তার বুকে আছড়ে পড়ে মন ভরে কাঁদতে। কিন্তু এর কিছুই করতে পারল না সে। যদি মিহি বেগম রাগ করে। চুপটি করে বসে রইল আরশি। নীরবতা ভেঙে মিহি বেগম ইয়াগে মুখ খুললেন। এতদিন পর মেয়ের সাথে কথা বলতে উনার মাঝেও হয়তো জোরতা কাজ করছে। কোনোমতে আটকে আসা গলায় জিজ্ঞাসা করলেন, কেমন আছি শারু? কান্নার সংবরণ করে ভাঙা গলায় জবাব দিল আরশি, আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু। আর বসে থাকতে পারল না আরশি। দৌড়ে রুম থেকে বেরিয়ে আসল। আজ সে কাঁদতে চায়, খুব করে কাঁদতে চায়।
তবে এই কান্না কষ্টের নয়, বরং হঠাৎ অনেক বড় কিছু প্রাপ্তির আনন্দের। সেই চাওয়া থেকেই তো আবরারের বুকে আছড়ে পড়ে কেঁদেছে আরশি। বিশ্বস্ত একটা বুক পেয়েছে সে, যেই বুকে মাথা রেখে নিশ্চিন্তে নিজের সকল সুখ, দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা ব্যক্ত করতে পারবে সে। ভাবতেই মনটা আনন্দে ভরে উঠল আরশির। আজকের দিনটা তার জীবনের অন্যতম সুন্দর একটা দিন। এই দিনটা সে সারা জীবন মনে রাখবে। আবরার আরশি এসেছে সেই উপলক্ষে অনেক পদের খাবার রান্না করেছে রিফা। রান্নাবান্নায় বেশ পটু সে। সুযোগ পেলেই এটা ওটা রান্না শেখে। এই দিক দিয়ে আরশি সম্পূর্ণ উল্টো। সে একদমই ভালো রান্নাবান্না পারে না। আরশির সাহায্য নিয়ে সব সাজিয়ে গুছিয়ে আবরারকে ডেকে নিয়ে আসলো রিফা। এত রকমের খাবার দেখে অবাক হলো আবরারের। সব খাবার একটু একটু করে খেল সে। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে বলল, বাহ শ্যালিকা, দেখি হেব্বি রান্না জানে। তা আমার বউ এমন রান্না জানে তো নাকি? কথাটা বলে বাঁকা চোখে আরশির দিকে তাকালো আবরার। রিফা উত্তর না দিয়ে আরশির দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগল। আবরার আর রিফাকে এভাবে তাকাতে দেখে গাল ফুলালো আরশি। আবরার হা হুতাশ করে বলল, কি হলো শ্যালিকা, কিছু বললে না যে? তার মানে কি আমার বউ রাঁধতে পারে না? ইস, কত বড় লস হয়ে গেল তোমার বোনকে বিয়ে করে। বউ আমার রাঁধতে জানে না। এখন আমি বউয়ের হাতের টেস্টি টেস্টি খাবার খাবো কি করে? আহা, স্বপ্ন ছিল বিয়ের পর বউ আমাকে টেস্টি টেস্টি ডিশ রান্না করে খাওয়াবে। আমার স্বপ্ন তো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আবরার কথা শেষ করে আরশির দিকে তাকিয়ে দেখল আরশি চোখ লাল করে তার দিকে তাকিয়ে আছে। শুকনো ঢোক গিলল আবরার। বুঝতে পারল বেশি বলে ফেলেছে সে। এবার তার কপালে দুঃখ আছে। বউ তার নারাজ হয়ে গেছে। আরশিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে একটা হাসি দিল আবরার। আবরারের হাসি দেখে গা জ্বলে উঠল আরশির। তাকে বিয়ে করে আবরারের লস হয়ে গেছে? রান্না পারে না বলে এমন কথা বলতে পারল আবরার? তাও আবার রিফার সামনে। আরশি আর বসল না ওখানে। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে তার। ধূপধাপ পা ফেলে রুমে চলে গেল সে। আরশি যেতেই শব্দ করে হেসে উঠল রিফা। হাসতে হাসতে বলল, ভাইয়া, এবার আপনার কপালে দুঃখ আছে। আপু মনি হেব্বি রেগেছে। আবরার ভেতরে ভেতরে নার্ভাস হলেও বাইরে বুক ফুলিয়ে বলল, আরে তোমার আপুর রাগ ভাঙানো আমার 1 মিনিটের কাজ। কথাটা বলেই উঠে রুমে চলে আসলো আবরার। রুমে ঢুকে দেখল আরশি বিছানা ঝাড়ু দিচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় জোরে ছয়রে শব্দ করে বাড়ি দিয়ে ঝাড়ু দিচ্ছে সে। আবরারের এক মুহূর্তের জন্য মনে হল আরশি বিছানাকে নয়, বরং তাকে বিছানার জায়গায় কল্পনা করে ঝাড়ুর বাড়ি মারছে। গলা শুকিয়ে আসলো আবরারের। ভালোই রেগেছে তার মিসেস, বুঝতে বাকি রইল না তার। সে দরজা আটকে আদুরে কণ্ঠে বলল, বউ। চোখ পাকিয়ে ঝাড়ু হাতে আবরারের দিকে ফিরল আরশি। তেরে এসে ঝাঝালো কণ্ঠে বলল, একদম ন্যাকামি করবেন না, আমাকে বিয়ে করে তো আপনার লস হয়ে গেছে। তাইলে এখন বউ বউ করছেন কেন? জান না জান, যেই মেয়ে ভালো রান্না পারে তাকে বিয়ে করুন, তারপর বউ বউ করুন। আপনার জীবনটা ধন্য হোক। কথাগুলো বলে শব্দ করে ঝাড়ুটা রাখল আরশি। ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। অসহায় চোখে তার যাওয়ার পানে তাকিয়ে রইল আবরার। বিড়বিড় করে দুঃখী কণ্ঠে বলল, আমার সেই লাজুক বউটা কই গেল? বউ দেখি আবার তার আগের স্বভাবে ফেরত এসেছে। আফসোস করতে করতে বেডে শটান হয়ে শুয়ে পড়ল আবরার। কিছু সময় পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আরশি। একবারও আবরারের দিকে তাকাল না। তবে না তাকিয়েও বুঝল আবরার তার দিকেই তাকিয়ে আছে। মুখ বাঁকালো আরশি। ঘরের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। তারপর চুপচাপ বেডের এক কোণে চোখ বন্ধ করে শুয়ে পড়ল।
সেকেন্ডের মাঝেই টের পেল আবরার তাকে জড়িয়ে ধরেছে। আরশি নড়েচড়ে উঠতেই আবরার জড়িয়ে আসা কণ্ঠে বলল, নড়াচড়া করো না মিসেস অদ্ভুত চোখওয়ালি। আমি ভীষণ ক্লান্ত, একটু ঘুম প্রয়োজন। আবার কাল সকালে অফিসে যেতে হবে। তোমার রাগটা না হয় আপাতত তুলে রাখো। মন নরম হল আরশির। আসলেই তো আবরার অনেক ক্লান্ত। সে তো গাড়িতে আরামে ঘুমিয়েছে, কিন্তু আবরার তো সারাদিনে এক ফোঁটাও ঘুমায়নি। আর নড়াচড়া করল না আরশি, চুপটি করে শুয়ে রইল। কিন্তু তার চোখে ঘুম নেই। গাড়িতে এত সময় ঘুমানোর কারণে ঘুম আসছে না তার। আবরারের গাঢ় নিঃশ্বাস ঘাড়ে, গলায় আছড়ে পড়তেই ধীরে ধীরে আবরারের দিকে মাথা কাত করল আরশি। ড্রিম লাইটের মৃদু আলোয় অপলক দেখতে লাগল প্রিয় পুরুষটাকে। সকালে ঘুম ভাঙতে অন্যান্য দিনের মতোই আরশিকে নিজের বুকে পেল আবরার। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা। আবরার সাবধানতার সাথে আরশিকে বেডে শুইয়ে দিয়ে কপাল গভীর চুম্বন এঁকে দিল। তারপর ফ্রেশ হয়ে রেডি হলো বাইরে যাওয়ার জন্য। যাওয়ার আগে রিফাকে বলে গেল বিকালে এসে আরশিকে নিয়ে যাবে সে। আবরার যাওয়ার 1.5 ঘন্টা পর ঘুম ভাঙল আরশির। রাতে লেটে ঘুমানোর কারণে লেটে ঘুম ভেঙেছে তার। পাশে আবরারকে না দেখে বুঝতে বাকি রইল না আবরার অফিসে চলে গেছে। ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলো আরশি। রিফা তাকে নাস্তা দিয়ে জানালো আবরার তাকে বিকালে নিতে আসবে বলেছে। সারাদিন রিফার সাথে বেশ ভালোই কেটেছে আরশির। ফাঁকে ফাঁকে মায়ের রুমে উকি দিতেও ভুলেনি সে। তবে ভেতরে যায়নি সে একবারও। আর কিছুক্ষণ পর হয়তো আবরার তাকে নিতে আসবে। তাই নিজের বইপত্র গুছাচ্ছে আরশি। রিফা তাকে সাহায্য করছে কম, ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে বেশি। বই খাতা প্যাক করে কোমরে হাত দিয়ে রিফার দিকে চাইল আরশি। চোখ ছোট ছোট করে বলল, এভাবে ফ্যাচ ফ্যাচ করে কানের সামনে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি নাকি? আরশির কথা শেষ হতে না হতেই তার বুকে ঝাঁপিয়ে পড়ল রিফা। নাক টেনে বলল, এমন কথা আর কখনো বলবে না আপু মনি। তুমি এই বাড়ি থেকে চলে যাচ্ছ তাতেই এত কষ্ট হচ্ছে। আর তোমার যদি কিছু হয়ে যায় তাহলে মরেই যাব হয়তো। তোমাকে ছাড়া কিভাবে থাকবো আপুমনি? আমার না খুব কষ্ট হচ্ছে। চোখে জল চলে আসলো আরশির। শক্ত করে জড়িয়ে ধরল রিফাকে। এই মেয়েটা তার রক্তের সম্পর্কের কেউ না, অথচ তাকে কতটা ভালোবাসে। তার ও যে কষ্ট হচ্ছে এই বাড়ি ছেড়ে যেতে। কিন্তু তাকে যে যেতেই হবে। আরশি রিফার মাথায় হাত বুলিয়ে বলল, আরে পাগল মেয়ে, আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আবার আসব তো। 2-3 দিন পরই আবার আসব। এত সহজে তোদের পিছু ছাড়ছি না হুম। ওদের কথার মাঝে বেল বেজে উঠল। রিফা আরশির কাছ থেকে সরে এসে বলল, ভাইয়া এসে গেছে হয়তো। আমি দরজা খুলে আসি যাই। রিফা যেতেই আরশি ধীর পায়ে নিজের মায়ের রুমে প্রবেশ করল। মিহি বেগম তাকালেন আরশির পানে। চোখ ছলছল করছে তার। সকল ভয়, লজ্জা, অস্বস্তিকে দূরে ঠেলে হুট করে মিহি বেগমকে জড়িয়ে ধরল আরশি। বাধা দিল না মিহি বেগম। কোনো সারা শব্দও করলেন না। নীরবেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে। আরশি জড়িয়ে আসা কণ্ঠে বলল, আসছি আম্মু। নিজের খেয়াল রেখো আর তোমার মেয়ের জন্য দোয়া করো। আমি আসব মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করতে। কথা শেষ করে মিহি বেগমকে ছেড়ে দিল আরশি। দ্রুত বেরিয়ে আসলো রুম থেকে। আর কিছুক্ষণ থাকলে হয়তো কান্নায় ভেঙে পড়ত সে। নিজের রুম থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রিফাকে বিদায় জানিয়ে আবরারের সাথে বেরিয়ে পড়ল আরশি। আরশির উদাস মুখের দিকে তাকিয়ে রইল আবরার। বুঝতে পারল আরশির কষ্ট হচ্ছে। তাই কোনো কথা বলে আরশিকে বিরক্ত করল না সে। শুধুমাত্র আরশির হাতটা শক্ত করে ধরে রাখল, যেন বুঝিয়ে দিতে চাচ্ছে,
আমি সর্বদা তোমার পাশে আছি মিসেস অদ্ভুত চোখওয়ালি। চলবে।